আমি পম্পা দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড। গল্পের শুরুতেই নির্মমভাবে হত্যা হয়েছিল একজন মেয়ে। হ্যাঁ, এতটাই নির্মমভাবে দিবালোকে সকলের সামনে এই হত্যা হয়েছিল যে যা দেখে আতঙ্কিত হয়েছিল এলাকাবাসী। এখন দেখার বিষয় হলো মেয়েটি কে ছিল, তার এই নির্মম পরিণতির কারণ কি, যে তাকে এই যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিল সেই বা কে ছিল। তবে কি সে মেয়েটিকে ভালোবাসতো আর প্রত্যাখ্যানের কারণে এই হত্যা? যদি তাই হয়ে থাকে তাহলে তো বলতেই হয় এ কেমন ভালোবাসা। যদি সে সত্যিই তাকে ভালোবাসতো তাহলে কি তাকে এইভাবে হত্যা করতে পারতো? আসলে কি ঘটেছিল চলুন দেখা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। শাহেনুর পরিবার জানতে পারল সাবির শুধু মাদকাসক্তই নয় ভবঘুরেও। তখন তারা তার সঙ্গে বাগদান ছিন্ন করে। শাহেনুরকে মনে প্রাণে ভালোবাসতেন সাবির, কিন্তু এই ঘটনা পছন্দ না হওয়ায় সে নিজের ভালোবাসাকেই যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। 4ই ডিসেম্বর শুক্রবার ছিল কোটা শহরে খুবই ঠান্ডার দিন, যা প্রতিদিনের গতিতে চলছিল। এর ঠিক একদিন আগে বৃষ্টি হয়েছিল, যা শীতলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছিল। মেঘের কারণে সকাল থেকেই সূর্য লুকিয়েছিল, তাই গোধূলির কবলে পড়ে গোটা শহর। চম্বল নদীর কাছাকাছি হওয়ায় শহরের স্টেশন এলাকাটা একটু ঠান্ডা ছিল। প্রায় আধা ডজন ছোট ছোট বসতিতে বিভক্ত 20,000 জনসংখ্যার এই এলাকাটিকে নেহেরু নগর বলা হয়। নিম্ন মধ্যবিত্ত দৈনিক মজুর শ্রমিকদের অধিকাংশই মিশ্র সম্প্রদায়ের এই উপনিবেশে বাস করে। যথেষ্ট প্রস্থের একটি ড্রেন বস্তির কাছাকাছি চলে গেছে, তাই এর মধ্যে দিয়ে যাওয়া প্রায় 1 ফারলংয়ের দূরত্ব কিছুটা সংকীর্ণ হয়ে যায়। একই কলোনির বাসিন্দা শাহেনুর তার ছোট বোন ইশিকাকে নিয়ে কোচিং করতে যাচ্ছিলেন। 2 বোন বই হাতে নিয়ে হেঁটে হেঁটে কথা বলছিল। নেহেরু নগর কলোনির বাইরে যাওয়ার পথে পা বাড়াতেই শাহেনুর হঠাৎ থেমে গেল। কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে সন্দেহ করে সে ঘুরে তাকালো। তার পেছনে একজন বাইক আরোহীকে দেখে তার চোখে ভয়ের ছায়া ভেসে উঠল, কারণ সে ওই যুবকটিকে চিনেছিল। শাহেনুর সাথে সাথে তার ছোট বোনের হাত শক্ত করে ধরে তাকে টেনে নিয়ে বলল, প্লিজ তাড়াতাড়ি সরে যাও। ইশিকাও তার বোনকে ভয় পেতে দেখে সাথে সাথে ঘুরে তাকালো। সেও পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল। এরপর 2 বোন দ্রুত হাঁটতে থাকে। দাড়ি, গোঁফ আর কড়া মুখের ওই যুবকের নাম সাবির, যে শাহেনুর বাগদত্তা ছিল। কিন্তু কোনো কারণে বাগদান ভেঙে যায়। ওই যুবককে দেখে 2 বোনের হাঁটা নড়বড়ে হয়ে গেল। শঙ্কা টের পেয়ে শাহেনুর মোবাইল বের করে কারো নাম্বার ডায়াল করেন। মোবাইলে কথা বলার আগেই সাবির তার কাছে পৌঁছে যায়। মোবাইল ফোন হাতে ধরা অবস্থায় সাবির তার গলা চেপে ধরে। শাহেনুর গলায় শক্ত হাতের খপ্পর থেকে নিজেকে মুক্ত করতে হাত সরানোর চেষ্টা করতেই সাবির পকেটে রাখা মরিচের গুঁড়াটি তার দিকে ছুঁড়ে দেয়। চিৎকার করে শাহেনুর এক হাত দিয়ে চোখ ঘষতে থাকে এবং অন্য হাত দিয়ে ছোট বোন ইশিকার হাত চেপে ধরার চেষ্টা করে। ইশিকাও তার বোনের জন্য চিৎকার করতে থাকে। এরপর সাবির ছুরি বের করে শাহেনুরের ওপর হামলা শুরু করে। হতাশ ইশিকা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হওয়ার বদলে সে নিথর হয়েই রইল। ততক্ষণে নিষ্ঠুরতায় ভরপুর সাবির শাহেনুরকে প্রচণ্ড আক্রমণ করে পরাজিত করেছে। তার বেদনাদায়ক চিৎকার আশেপাশের এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল এবং তার শরীর থেকে ঝর্ণার মতো রক্ত বেরিয়ে মাটি লাল হয়ে যাচ্ছিল। পাশ দিয়ে যাওয়া লোকজন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেও কেউ হস্তক্ষেপ করার সাহস পায়নি। সবাই মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। ইশিকা পথচারীদেরও সাহায্যের জন্য ডাকে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে সে রাস্তা পার হয়ে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে পৌঁছে বোনের ওপর হামলার কথা পরিবারকে জানায়। এ খবর শুনে পরিবারের লোকজন চিৎকার করে ওঠেন। কাঁদতে কাঁদতে তারা ইশিকাকে সঙ্গে নিয়ে সেখানে যায়। প্রায় 5 মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। শাহেনুর রক্ত ভেজা লাশ সেখানে পড়েছিল। পরিবারের সদস্যরা চিৎকার করে কাঁদতে থাকে। সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। এ খবর এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়লে ব্যাপক ভিড় জমে যায়। ভীমমন্দি থানায় কেউ ফোনে ঘটনাটি জানালে কিছুক্ষণের মধ্যেই স্টেশন ইনচার্জ রামখেলারি মিনা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। নিহতের ছোট বোন ইশিকা পুলিশকে পুরো ঘটনা খুলে বলেন। এ থেকে পুলিশ জানতে পারে তার হত্যাকারী সাবির। ঘটনাস্থলে তার মোটরসাইকেলটিও পার্ক করা ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে রাস্তায় রক্তাক্ত পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো নিশ্চিতভাবে সাবিরেরই ছিল, যে পালিয়ে গিয়েছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
এই সমস্ত পদক্ষেপ চলাকালীন এসপি অংশুমান ভূমিয়া, অতিরিক্ত এসপি অনন্ত কুমার এবং সিও শিবভগবান গোদারা এবং অন্যান্য পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দিবালকে হত্যার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এসপি অংশুমান ভূমিয়া সিও শিবভগবান গোদরার নেতৃত্বে একটি পুলিশ দল গঠন করেছিলেন, যার মধ্যে থানার ইনচার্জ রামখিলারি মিনা এবং অন্যান্য সাহসী পুলিশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। দলটি অভিযুক্ত সাবিরকে সম্ভাব্য স্থানে তল্লাশি করেও কোনো তথ্য পায়নি। এরপর খবরদারদের খবরে পোল্ট্রি ফার্মের পাশের জঙ্গল থেকে সাবিরকে আটক করা হয়। সে চম্বল নদী এলাকার ঘন জঙ্গলে লুকানোর চেষ্টা করেছিল। যদি সে গিরিখাতের কাছে পৌঁছে যেত তাহলে তাকে ধরা কঠিন হয়ে পড়ত। চোপড়ায় পোস্ট করা শাহেনুর বাবা আসলাম খানকে দুর্ঘটনার কথা জানানো হয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত তিনি কোটায় পৌঁছাননি। দেহটা এতটাই বিকৃত ছিল যে ডাক্তাররাও এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। তারা সাহায্য করতে পারেনি, কিন্তু বলতে পারে যে মনে হচ্ছে আক্রমণকারী সাইকোপ্যাথির শিকার ছিল এবং পুরোপুরি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে শাহেনুর শরীরে 2 ডজনের বেশি ক্ষত পাওয়া গেছে। রিপোর্ট অনুসারে মৃত্যুর কারণ ছিল মারাত্মক আঘাত, যাতে ডান ফুসফুস এবং লিভারে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল। পিঠ, বুক, হাত, মাথা, মুখ ও চোখ সহ সর্বত্র গভীর ছুরির ক্ষত পাওয়া গেছে। ছুরির প্রতিটি আঘাত ছিল 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া। চিকিৎসকদের মতে প্রতিটি আক্রমণ সম্পূর্ণ শক্তি দিয়ে করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেনুর মামা ফিরোজ আহমেদ ও মা শামীম বানো পুলিশকে জানান, চলতি বছরের আগস্টে সাবির হোসেনের সঙ্গে শাহেনুর ওরফে সিনুর বাগদানের কথা হয়। সাবির বানোয়াট কাজ করতেন। এরপর সাবির তাদের বাসায় আসতে থাকে। এ সময় তিনি সাবিরের আচরণে অনেক অস্বাভাবিকতা লক্ষ্য করেন। জানা গেছে সাবির শুধু প্রথম সারির মাদকাসক্তই নয়, সে যৌন পেশার লোকজনের সঙ্গেও মেলামেশা করে। শামীম বানো বলেন, তারপর আমরা ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হলাম যে সাবিরের সঙ্গে আমাদের মেয়ের সম্পর্ক বজায় রাখা মানেই শাহেনুরের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা। ফলে সম্পর্ক ছিন্ন করাটাই শ্রেয় মনে করা হয়েছিল। অনেক আলোচনার পর প্রায় 6 মাস আগে সাবিরের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়। সাবির আসলাম খানের বাড়িতে বেড়াতে গিয়ে মুগ্ধ হয়ে শাহেনুরের প্রেমেও পড়েছিল। তিনি শাহেনুরকে বিয়ে করতে চেয়েছিলেন। শামীম বানো বলেন, বাগদান ভেঙে যাওয়ার পর সাবির এতটাই বিচলিত হয়ে যায় যে একদিন সে বাড়িতে চলে আসে এবং আমার উপস্থিতিতে শাহেনুরকে মারধর করে। তখন শাহেনুরের বাবা আসলাম বাড়িতে ছিলেন না, তিনি ছোবড়ায় কর্মরত ছিলেন। আসলাম এমন একজন ব্যক্তি যিনি ছোটোখাটো বিষয়ে খুব রেগে যেতেন। তাকে তার মেয়েকে মারধরের কথা বলা হয়নি, কারণ যদি তিনি জানতে পারতেন তাহলে সে রেগে গিয়ে সাবিরকে মারধর এবং হট্টগোল করতে পারে। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে। সাবিরও আসলামের বাড়িতে আসা বন্ধ করে দেয়, তবে তাকে প্রায়ই শাহেনুর বাড়ির আশেপাশে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। পরে আসলাম বিষয়টি জানতে পারলে শুধু শুধু পরিবারের মানহানি হবে বলে তিনি পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি। শাহেনুর থেকে দূরত্ব বজায় রাখার পরিবর্তে সাবির তাকে ফোনে হয়রানি করতে থাকে। বিষয়টি শাহেনুর পরিবারের সদস্যদের জানালে তারা তাকে সাবিরের সঙ্গে কথা বলতে না বলেন। সাবিরের সাহস দিন দিন বেড়েই চলেছিল। শাহেনুর তখন দ্বাদশ শ্রেণীতে পড়ত। তিনি উর্দুকে ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছিলেন। এই কারণে তিনি প্রায় 3টার দিকে একটি ইনস্টিটিউটে উর্দু পড়তে যেতেন। রাস্তায় সাবির শাহেনুরকে উত্ত্যক্ত করতে শুরু করলে পরিবারের কেউ তাকে কোচিংয়ে নামিয়ে দেয়। কোটা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বারান জেলার ছোবড়া শহরে থার্মাল টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন আসলাম খান। শাহেনুর ও ইশিকা ছাড়াও তার 2 মেয়ে ছিল, যারা খুব ছোট ছিল। চাকরির কারণে আসলাম ছোবড়ায় থাকতেন, তবে তিনি প্রতি 15 দিন অন্তর কোটায় নিজের বাড়িতে আসতেন। পুলিশ সাবিরকে চম্বলের জঙ্গল থেকে মাতাল ও রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করে। তল্লাশিকালে তার পকেট থেকে পাউডারের মতো একটি বিষাক্ত পদার্থ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে আত্মহত্যার চেষ্টায় হাতের শিরা কেটে দেওয়ার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। আত্মহত্যার উদ্দেশ্যে বিষের প্যাকেটও রেখেছিলেন তিনি, কিন্তু ব্যবহার করার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশের করা প্রতিটি প্রশ্নে সাবির উচ্চস্বরে হাসতে হাসতে জানান যে তিনি আগে পরিবারের সঙ্গে বোরখেদাতে থাকতেন, কিন্তু গত কয়েকদিন ধরে তিনি খেদলি এলাকায় একটি রুম ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।
সকালে তার নেশা কেটে গেলে সে কাঁদতে থাকে। সম্ভবত সে তার কর্মের জন্য অনুতপ্ত ছিল। পুলিশ তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় গ্রেপ্তার করে। ১২ই ডিসেম্বর সোমবার তাকে আদালতে হাজির করে এবং তাকে ২ দিনের রিমান্ডে নেয়। ১৩ই ডিসেম্বর পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শাহিনুর হত্যার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, যেদিন শাহিনুরের সাথে তার সম্পর্ক ভেঙে যায় সেই দিনই তার হৃদয় ভেঙে যায়। ওকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, কিন্তু আমার ভালোবাসাকে ও প্রাধান্য দেয়নি। সাবির জানান, তাকে হত্যার পর সে নিজেও মরতে চেয়েছিল, তাই সে তার হাতের শিরা কেটে ফেলে। জঙ্গলে বিষ খেয়ে সে মারা যেত, কিন্তু পুলিশ তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। পুরো মামলাটি তদন্ত করেছিলেন থানার ইনচার্জ রামখিলারি মিনা। পুলিশ সূত্রের ভিত্তিতে গল্প। আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো অপরাধমূলক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা।